রিসেন্টলি সোনাম ওয়াংচুকের প্রতিবাদ নিয়ে তো সবাই অল্প স্বল্প জেনেছে নিশ্চয়ই। তো অতটাও কিন্তু মিডিয়া সামনে আনেনি ঘটনাটা নিয়ে। আগেই বলে রাখি যে রানছোড় দাসকে সবাই চেনেন। তো ওই রানছো কে ছিল না, থ্রি ইডিয়টসে সেই বিখ্যাত আমির খান যে চরিত্রটা পাঠ করেছিল, রানছোড় চার দাস চাঁচার, অর্থাৎ অরিজিনালি যে চরিত্রটা ছিল ফুংসুক ওয়াংরু। তো ফুংসুক ওয়াংরু ছিল লাদাখ থেকে বিলং করা একটি মানুষ, যে সায়েন্স এবং টেকনোলজির প্রতি প্রচণ্ডই তার আগ্রহ ছিল এবং সে ভবিষ্যতে পরবর্তী সময় ইঞ্জিনিয়ারিং পড়তে যায়। তো এটাই ছিল ওই ফুংসুক ওয়াংরু বা আদতে সোনাম ওয়াংচুকের লাইফ। এবার সোনাম ওয়াংচুক চিরকালই যেটা করেছে যে কি করে লিটারেসি রেট বাড়ানো যায়, কি করে মানুষকে বেশি পুঁথিগত বিদ্যার থেকে প্র্যাকটিক্যালি নলেজ কি করে গেইন করানো যায়, সেটার উপরই তিনি চিরকাল ফোকাস করেছেন। এবং তিনি লাদাখের যে জায়গা থেকে বিলং করেন সেই জায়গায় লিটারেসি রেট খুবই কম ছিল। এমন একটা সময় গেছে যে মাত্র 6% লোক মাধ্যমিক পাশ করত, এবং বাকি যারা ফেল করতো তাদেরকে তিনি নিজের দায়িত্বে প্রাইভেটে হোক বা নেক্সট ব্যাচের জন্য প্রিপারেশন করাতেন। এই করতে করতে আজকে সেই জায়গার লিটারেসি রেট মাধ্যমিক পাস অন্তত প্রায় 70%-এর ওপর উঠেছে। সম্পূর্ণ কৃতিত্ব এই সোনাম ওয়াংচুকের ওপর। তিনি চিরকাল ওই জায়গার কি করে ডেভেলপ করা যায়, কেন ওই জায়গাটা এমনি কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার জন্য কি হয়, সেখানে সবটাই ওই কেন্দ্রের দ্বারা পরিচালিত, একটা হয় না পরিকাঠামো, অ্যাডমিনিস্ট্রেশন সেভাবে চলছে। সেখানে হয়তো কোনো ড্রব্যাক থাকে, নিজেদের বলার মতো জায়গা থাকে না। অনেক দিন ধরেই তিনি একটা লড়াই চালিয়ে যাচ্ছিলেন যে জায়গাটা যদি রাজ্যের তকমা পায়, অর্থাৎ অঙ্গরাজ্যের তকমা পায়। 2019 সালে যখন 370টা তুলে নেওয়া হয়, তখন সবাই ভেবেছিল যে ওটাকেও হয়তো অঙ্গরাজ্য করা হবে, এবং তিনি ভেবেছিলেন যেটা হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট করবে। সামহাউ সেটা প্রপারলি ইমপ্লিমেন্ট হয়নি এবং কেন্দ্রশাসিত রয়ে গেছে, যার জন্য শিক্ষা দীক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, পরিকাঠামো বলুন, সেগুলো অনেকটাই পিছিয়ে রয়েছে। বেসিক্যালি লাদাখ হচ্ছে একটা এমন এরিয়া যেখানে কমিউনিকেশন বিশেষ একটা কিছু নেই। মানুষকে খুব কষ্ট করে জীবনযাপন করতে হয়। যে কোনো পাহাড়ি এলাকায় কি হয়, কমিউনিকেশন খুব টাফ থাকে। স্পেশালি হেলথ সেক্টর বলুন, অনেক দূরে দূরে একটা করে হসপিটাল থাকবে। খুব কষ্টের জীবন, পাহাড়ের জীবন মানুষজনদের সত্যি খুব কষ্টের জীবন হয়। আমাদের মতো সমতলের এত ভালো কমিউনিকেশন, রাস্তাঘাট, পানীয় জল এসব থাকে না। তার মধ্যে লাদাখ হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গাতে অর্থাৎ এই সোনওয়া গ্রামটা যেটা রয়েছে, সেই গ্রামটা এমন একটা জায়গাতে যেখানে বিদ্যুৎ কয়েকটা জায়গায় এখনো পর্যন্ত আসেনি। আসলেও প্রচুর ফ্ল্যাকচুয়েশন হয়। দেখবেন সিনেমাতে দেখিয়েছিল কি করে মানুষ ঘরে বসে বিদ্যুৎ বানাতে পারে, ছোট ছোট সোলার প্যানেল বানানো। তারপর ধরুন বাড়িতেই কি করে পশম কাটা, এগুলো সব থ্রি ইডিয়টসে দেখিয়েছিল। বাস্তবিক ক্ষেত্রে তিনি সেগুলোরই ইমপ্লিমেন্টেশন করেছেন। তারপরেও সরকারের বিমুখতা এবং সরকারের সাহায্যের হাত থেকে তাদেরকে সরিয়ে রাখা, এইগুলোই ছিল তার আন্দোলনের মুখ্য উদ্দেশ্য। যার জন্য তিনি বলেছেন যে মনুষ্য ধর্ম হচ্ছে প্রধান ধর্ম। রাম মন্দির তো প্রতিষ্ঠা করাকে তিনি সাপোর্ট করছেন ঠিকই, কিন্তু তিনি চেয়েছিলেন যে সরকার এই জায়গাটার প্রতি আরও বেশি সংবেদনশীল হোক, কিন্তু সেটা হয়নি। এবং মার্চের সম্ভবত প্রথম দিক থেকে 10 তারিখ থেকে, কি তারও আগে 7-8 তারিখ থেকে তিনি অনশন শুরু করেন, আমরণ অনশন। যখন অনশনটা শুরু করেছিলেন তখন তার পাশে হাতে গোনা 4-5 জনকে পেয়েছিলেন সাপোর্ট করার জন্য। তারপর সেটা আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া যখন ছড়াতে শুরু করে, তখন আস্তে আস্তে সেটা বেড়ে 250 হয়। স্পেশালি যে জায়গায় তিনি অনশনটা করছিলেন সেখানে সরকার কোনো প্রিন্ট মিডিয়া বা এমনি যে কোনো ধরনের ডিজিটাল মিডিয়াকে ঢুকতে দেয়নি। পুরো জায়গাটা পুলিশ দিয়ে ঘিরে রেখেছিল, যার জন্য অনেকে জানতেই পারেনি যে সোনাম ওয়াংচুক আমরণ অনশন করছেন। তিনি দেশের গর্ব। টেকনোলজি পারপাসে তার চিন্তাভাবনা সত্যি মানুষকে উৎসাহ দেওয়ার মতো। স্পেশালি শিক্ষার ক্ষেত্রে তিনি সর্বদাই বলেছেন যে সবাইকে শিক্ষিত না করতে পারলে সমাজ পিছিয়েই থাকবে। সেই জন্য পরবর্তী সময়ে তার সাপোর্টারের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 10,000। আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া মারফত তিনি তার নিজস্ব ভাবনা চিন্তাগুলো ইউটিউব এবং ফেসবুকে ছাড়তে শুরু করেন। এরপর সরকারের পক্ষ থেকে তাকে জানানো হয় যে তারা ব্যবস্থা নেবে। 22 দিনের মাথায় তিনি আমরণ অনশন প্রত্যাহার করেন। এখন অনেকটাই তিনি সুস্থ আছেন, তার অবস্থা মাঝখানে খুবই খারাপ হয়ে গেছিল। তো এটা অনস্বীকার্য, এই কৃতিত্বটা বা এই কৃতজ্ঞতা তাকে জানানোর জন্য যে
সোনাম ওয়াংচুক কিন্তু সত্যিকারের এই যুগে দাঁড়িয়ে থেকে সোশ্যাল ডেভেলপমেন্ট, সোসাইটাল ডেভেলপমেন্ট, কী করে শিক্ষার হার বাড়ানো, কী করে ছোট থেকেই মানুষকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি টেকনোলজিক্যাল ইমপ্লিকেশনগুলো অ্যাডাপ্ট করা যায়, সেখান থেকে কী করে রোজগার বাড়ানো যায়, সেলফ ডেভেলপমেন্ট, সেলফ এম্পাওয়ারমেন্টের ওপর তিনি ফোকাস দিয়েছেন। এই জায়গাটা থেকে কিন্তু সরকার কখনোই তাকে প্রমোট করেনি। এমন অনেক ক্ষেত্রে হয়েছে যারা সমাজের জন্য কিছু করেন তাদেরকে বিভিন্ন রকমের পুরস্কৃত করা হয়। সেটা পদ্মশ্রী হতে পারে, স্টেট লেভেলের কোনো প্রাইজ হতে পারে, এবং তার এই চিন্তাভাবনাগুলো, তার ডেভেলপমেন্ট, পেটেন্ট দিয়ে কী করে প্রোডাকশানে আনানো যায়, সেই জায়গার উন্নতি করা যায়, সেখানে সরকার একটা মুখ্য প্রচেষ্টা দেয়, মুখ্য ভূমিকা নেয়। এই ক্ষেত্রে কোনোটাই হয়নি। কেন? তিনি সর্বদাই চেয়েছেন শিক্ষার হারকে বাড়ানো, কী করে ওই জায়গার ডেভেলপমেন্ট করা যায়, সেদিক থেকে কিন্তু যথাযথ সাপোর্ট সরকারের থেকে পাচ্ছেন না, যার জন্যই তিনি এই অনশনটি করেছিলেন। তো স্যালিউট সোনাম ওয়াংচুককে, তার ভাবনা চিন্তাকে আরও সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমি মনে করি উনি ওনার একটা সোশ্যাল মিডিয়া পেজের পাশাপাশি যদি কোনো একটা ডোনেশনের ব্যবস্থা করেন চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে, তাহলে মনে হয় তিনি ফাইন্যান্সিয়াল সাপোর্টটা অনেক সহজেই পাবেন, এটা আমি মনে করি। এবং যারা ইউথ জেনারেশন রয়েছে দেশের অন্যান্য জায়গা থেকে, নট অনলি দ্য ফলোয়ার বেস বাড়ানো, তার সাথে তার সংগঠনকে কাজে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা সাধ্যমতো চেষ্টা করা আমাদের যুব সমাজের উচিত বলে মনে করি। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা অবশ্যই কেমন লাগলো জানাবেন, শেয়ার করুন, দেখতে থাকুন বং স্টোরিজ আর আমার একটা চ্যানেল এক্সপ্লোর ডেস্টিনেশন।